নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর জন্য পরবর্তী প্র্যাকটিস সেট নাম্বার 7 নিয়ে। এর আগে অলরেডি আমরা জিকে প্র্যাকটিস সেটের 6টি ক্লাস কিন্তু নিয়েছি তোমাদেরকে। অলরেডি আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা যারা ইউটিউবে দেখছো, এবং এখানে কিন্তু তোমরা যারা ফেসবুকে দেখছো অবশ্যই তোমরা সেই ফেসবুকে পেজের মধ্যে গেলে তোমরা দেখতে পাবে এর আগেও কিন্তু আমরা 6টি ক্লাস কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা কি করব, এই যে টোটাল যে প্লেলিস্টটা সেটা কিন্তু আপডেট করে দেবো এবং 7 নাম্বার ক্লাস থাকবে আজকের। আর টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু ক্লাসের আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এবং ক্লাসের যে ফ্রি পিডিএফ সেটা কিন্তু এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি তোমরা ডাউনলোড করে রাখবে প্লে স্টোর থেকে, সেখানে কিন্তু তোমরা ফ্রি পিডিএফে পেয়ে যাবে ক্লাসেরটা। আর সকলে যারা যারা দেখছো ইউটিউবে তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো ফলো করে নেবে এই পেজটিকে। তো চলো ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসে প্রথম প্রশ্ন রয়েছে, 2026-এর ফিফা বিশ্বকাপ কোন দেশ যৌথভাবে আয়োজন করেছে? আমরা জানি যে ফিফা বিশ্বকাপের যে 23তম সেটা কিন্তু চলছে এবং এই সম্পর্কিত আমরা একটা ক্লাস কিন্তু তোমাদের দিয়েওছি, সেটা তোমরা দেখে নেবে, কারণ ওখানে ফিফা সম্পর্কিত টোটালটা আমি ভালোভাবে আলোচনা করেছি। তো আমরা দেখব যে এই যে ফিফা বিশ্বকাপ 2026-এ এই প্রথমবার কিন্তু 3টে দেশে কিন্তু আয়োজন করা হচ্ছে একসাথে। কোন কোন দেশ? আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে কিন্তু আয়োজিত হচ্ছে ফিফা 2026, যেটা প্রতি 4 বছর অন্তর খেলা হয়। তোমরা ক্লাসটি দেখে নেবে, তাহলে আরও ভালো তোমরা বুঝতে পারবে। পরের প্রশ্নে আমরা চলে আসি। তো আমরা দেখে নেব এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যে আয়োজন করছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এবং এটি কততম এডিশন রয়েছে? 23তম এডিশন রয়েছে 2026-এর আসরটি। প্রথমবার এখানে কিন্তু সবথেকে বড় আমরা বলতে পারি যে ম্যাচ কিন্তু খেলা হচ্ছে এই 2026-এ, কারণ এখানে 48টি টিম অংশগ্রহণ করছে, ঠিক আছে। এবং ফিফা বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথমবার 3টি দেশ যৌথভাবে আয়োজন করেছে, যেমনটা তোমাদের বললাম এই প্রথম কিন্তু এই 3টি দেশ কিন্তু যৌথভাবে আয়োজন করছে ফিফা 2026। আর যেমনটা বলেছি যে এটা হচ্ছে ইতিহাসের সবথেকে সর্ববৃহৎ আসর হতে চলেছে 2026-এর। পরের প্রশ্ন রয়েছে, সুন্দরবনের প্রধান গাছ নিচের কোনটা? তো সুন্দরবনের যে প্রধান গাছ রয়েছে তার মধ্যে কোনগুলো রয়েছে? না, অপশানে রয়েছে দেখো সুন্দরী, গড়ান, কেওয়া, এই সমস্ত যেগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে আমাদের সুন্দরবনের প্রধান প্রধান গাছ। আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই রয়েছে, যেমন সুন্দরী গাছকে, যেটা সুন্দরবনের প্রধান উদ্ভিদ বলা হয়, এবং সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত রয়েছে। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত রয়েছে, আমরা এটা জানি। এবং সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় রয়েছে সম্পূর্ণ ভারতে, তাই না? তো এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে যে প্রাকৃতিক আবাসস্থল রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের, সেটা কিন্তু সুন্দরবনে অবস্থান করছে। এবং সুন্দরী গাছের নাম অনুসারেই এই বনের নাম হয়েছে সুন্দরবন, ঠিক আছে। তো এই সম্পর্কিত আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব এবং বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো আমরা দেখব। তার সালগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেমন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প টাইগার রিজার্ভ, এটা হয়েছিল কত সালে? না, 1973 সালের যে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল না, উত্তরাখণ্ডের যে প্রজেক্ট টাইগার যখন শুরু হচ্ছে প্রথমবার, তো এখানে কিন্তু আমরা জানবো যে সেই সময় কিন্তু সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের যে ট্যাগ সেটা কিন্তু পেয়েছিল। এছাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসাবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে সাল 1977 সালে। শুধু তাই নয়, ন্যাশনাল পার্ক সুন্দরবন জাতীয় উদ্যান 1984 সালে ঘোষিত হয়। সুন্দরবন জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখে দেবো, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু আসে, প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যেমন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত রয়েছে, 1987 সালে এটি হয়েছে লিস্টেড। এছাড়া বায়োস্ফিয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত হয়েছে 1989 সালে। এছাড়া রামসার সাইট হয়েছে 2019 সালে। তো এই টোটাল জিনিসটাই কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে। টোটাল 6টি তোমাদেরকে এখানে দেখালাম, এই 6টিই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের সুন্দরবনের তরফ এক্সামের জন্য সুন্দরবন থেকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল? ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল সাল 1872 সালে। 1872 সালে প্রথম আদমশুমারি হয়েছিল লর্ড মেয়োর সময়, ঠিক আছে। লর্ড মেয়োর সময় কিন্তু প্রথম যে আদমশুমারি সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এই সম্পর্কিত আর কি কি রয়েছে, যেমন 1872 সালে লর্ড মেয়োর সময়ে প্রথম আদমশুমারি শুরু হচ্ছে। 1881 সালে লর্ড রিপনের সময় থেকে নিয়মিত 10 বছর অন্তর অন্তর যে জনগণনা সেটা কিন্তু শুরু হয়েছিল। কোথা থেকে? লর্ড রিপনের থেকে 1881 সালে তিনি এটি শুরু করেছেন।
এবং স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি যেটা হয়েছে 1951 সালে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল। আর পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে যে আদমশুমারি বা সেন্সাস এটা কোন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে? এটি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কিন্তু রয়েছে। ঠিক আছে, এছাড়া আর কী কী রয়েছে এখানে? আর কিছু নেই। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল? তো অবশ্যই কোন প্রশ্ন অনুযায়ী আমাদের সঠিক উত্তর কোনটা হবে? আর তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, যাদের প্রয়োজন রয়েছে এবং ভালো মনে হচ্ছে একটা লাইক করে দেবে, এবং যাদের প্রয়োজন মনে হবে বা যাদের যে সমস্ত বন্ধু রয়েছে, ঠিক আছে, তাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা আমরা 22 তারিখে বাজেট সোমবার রয়েছে, তো সেই দিন আরও স্পষ্টভাবে জানতে পারবো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোনটা? ভিক্টোরিয়া মেমোরিয়াল কার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল? লর্ড কার্জনের। লর্ড কার্জনের অনুপ্রেরণায় এটি কিন্তু তৈরি করা হয়েছিল। তিনি কিন্তু এটি তৈরি করেন এবং 1921 সালে প্রিন্স অফ ওয়েলস এটি কিন্তু উদ্বোধন করেছিলেন। 1921-এর প্রিন্স অফ ওয়েলস এটি উদ্বোধন করেছেন এবং এটি কলকাতার ময়দানের এলাকায় অবস্থান করছে, এবং স্থাপত্যবিদ হিসেবে এখানে উইলিয়াম এমারসন এই নকশাটি তিনি কিন্তু তৈরি করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা দিয়ে তৈরি করেছিলেন উইলিয়াম এমারসন। পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে, পরীক্ষায় একটু কঠিন কোশ্চেন করতে চাইলে এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই করবে তারা। পরের প্রশ্ন রয়েছে, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? সিরাজ উদ দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, এবং ইনার সম্পর্কে আমাদের দেখতে হবে। ইনার সাথে কিন্তু একটি যুদ্ধ হয়েছিল, সেটি কোনটা? সিরাজ উদ দৌলাই ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, এবং 23শে জুন 1757 সাল এই দিনেই কিন্তু হয়েছিল সেই পলাশির যুদ্ধ। নদিয়ার পলাশির প্রান্তরে হয়েছিল সেই পলাশির যুদ্ধ সিরাজউদ্দৌলার সাথে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কে ছিলেন? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের সাথেই তিনিই কিন্তু নেতৃত্ব দান করেছিলেন, এবং তার সাথেই কিন্তু সিরাজউদ্দৌলার এই যুদ্ধটি হয়েছিল, এবং এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজয় হয়েছিল। এবং প্রধান কারণটা কী ছিল তার পরাজয়ের? না, মির্জাফরের বিশ্বাসঘাতকতা। কারণ মির্জাফর এখানে কিন্তু ইংরেজদের হয়ে তারা কিন্তু কাজ করেছিল, এবং পরবর্তীকালে মির্জাফরকেই কিন্তু সম্রাট করা হয়েছিল, ইংরেজরা তাকে সম্রাট করেছিল। আর মির্জাফর কিন্তু সে নিজের মতো কাজ চালাতো না, তিনি কিন্তু ইংরেজদের কথা মতো তিনি তার কাজ কিন্তু চালাতেন। ঠিক আছে, অর্থাৎ তার যে সাম্রাজ্য সেটা কিন্তু তিনি চালাতেন। তো সিরাজউদ্দৌলার পর মির্জাফর তিনি কিন্তু ব্রিটিশদের অনুগত হয়ে নবাব হয়েছিলেন। তোমরা জানো তো, আমরা অনেককেই আজও পর্যন্ত মির্জাফরের সাথে তুলনা করি, মানে হচ্ছে মির্জাফর যে চরিত্রটা সেটা কিন্তু একদম নেগেটিভে ভরা ছিল, তাই না? যাই হোক, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের এই যে অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, যেটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, এখানে ফ্রি পিডিএফ যে সেকশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লাসের যে পিডিএফ সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে, এবং উপরে রয়েছে পেইড পিডিএফ অপশান। এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে। এই তিনটে হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত আপকামিং এক্সামগুলি রয়েছে সেগুলোর জন্য। তো এই সমস্ত পিডিএফ যখন তোমরা বাই করবে তখন কিন্তু নিচের দিকে মাই কোর্স সেকশন দেখতে পাবে, এখানে তোমরা তোমাদের পিডিএফটা পেয়ে যাবে। এবং এখানে যখন তোমরা পেমেন্ট করবে এই পেইড পিডিএফ থেকে কোনো পিডিএফ নেওয়ার সময়, তখন কিন্তু টেস্ট পাস বলে একটা অপশান পাবে, সেটাকে অবশ্যই বন্ধ করে রাখবে। আর আমাদের কাছে কী কী রয়েছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। ইতিমধ্যে রেলওয়ের যে সমস্ত এক্সাম হয়ে গেছে, যেমন রেলওয়ে গ্রুপ ডি, তার সায়েন্স এবং জিকে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে, এবং জিডি কনস্টেবল 2024-25 রয়েছে, তার সাথে এনটিপিসি 2020-21 থেকে শুরু করে যে কটা হয়েছে 2026 পর্যন্ত, সেই টোটাল শিফটের সমস্ত প্রশ্ন জিকে কোশ্চেনগুলোকে আমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছি। এছাড়া ভারতের ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে যেমনটা বললাম তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেটা পঞ্চায়েত হোক, আইসিডিএস হোক, আমাদের রাজ্যের পিএসসি, ডাব্লিউইপি, সিএসসি যে কোনো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, এখানে তোমাদের বলে রাখি, আমাদের যে পঞ্চায়েত হোক বা অন্যান্য ডব্লিউপি রয়েছে তার জন্য কিন্তু যে স্পেশাল নোটস সেগুলোও কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যেই পাবে। অবশ্যই সকলকে বলবো এটা ডাউনলোড করে রাখবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরের প্রশ্ন রয়েছে, সতীদাহ প্রথা কবে রদ হয়? তো আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? তো শেষ পর্যন্ত দেখবে সকলে। সতীদাহ প্রথা কবে রদ করা হয়েছিল? না, 1829 সালে সতীদাহ প্রথা রদ করেছিলেন। কে করেছিলেন? না, লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায় সেখানে মূল উদ্যোক্তা ছিলেন।
রাজা রামমোহন রায় এখানে মূল উদ্যোক্তা রয়েছেন। আমরা দেখছি এখন 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এই আইন কিন্তু পাস করিয়েছিলেন, এবং লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে, আমরা এটা সকলেই জানি। পরের প্রশ্ন রয়েছে আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশান নাম্বার বি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল কোনটা? বন্দে মাতরম। যে জাতীয় গীত রয়েছে সেটি কিন্তু নেওয়া হয়েছিল, ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এই সাথে সাথে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গ্রন্থটি, এবং এটি কিন্তু 1882 সালে প্রকাশিত হয়েছিল। সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে এটি কিন্তু লেখা হয়েছিল, এবং তার সাথে তোমরা দেখবে যে বন্দে মাতরম সঙ্গীতটি এই উপন্যাসেরই একটি অংশ রয়েছে, এবং বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? তো শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেছেন, এবং কত সালে করেছিলেন? না 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠিত করেন। এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থান করছে, এবং শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি কিন্তু অবস্থান করছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু পাঠভবন গড়ে তুলেছিলেন। বিশ্বভারতী বর্তমানে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে যে সমস্ত তথ্য, সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। পরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি রয়েছে? তো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে সান্দাকফু, অপশান নাম্বার বি। এবং এই সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার। তো অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি সান্দাকফু যেটা পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, 3336 মিটার যার উচ্চতা রয়েছে, এবং এটি কিন্তু সিঙ্গালীলা পর্বতমালারই একটি অবস্থান করছে, এরই একটি অংশ রয়েছে। এবং এই যে আমাদের সান্দাকফু রয়েছে এটি কিন্তু পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তের কাছে অবস্থান করছে। এখান থেকে, অর্থাৎ এই সান্দাকফু থেকে যে এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই কিন্তু দেখা যায়, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের রুট কাকে বলা হয়? তোমরা অবশ্যই নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে ভিডিওটা পজ করে, তোমাদেরকে হয়তো টাইম খুব একটা বেশি আমি দিচ্ছি না, অবশ্যই পজ করে অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে। পরে আমাদের যে উত্তর হয়ে যাবে এটা, ভারতের রুট বলা হয়ে থাকে দুর্গাপুরকে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। এবং এই যে জার্মানির যে রুট রয়েছে এই অঞ্চলের মতোই শিল্প সমৃদ্ধ হওয়ার কারণেই কিন্তু দুর্গাপুরকে ভারতের রুট বলা হচ্ছে, কারণ দুর্গাপুরেও কিন্তু এই ধরনের শিল্পের সমৃদ্ধ রয়েছে। এই যে দুর্গাপুর, এখানে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটি কিন্তু অবস্থান করছে। পরের প্রশ্ন রয়েছে নীলদর্পণ এটি কার নাটক রয়েছে? তো নীলদর্পণ এটি কার রচনা? অবশ্যই দীনবন্ধু মিত্রের এটি কিন্তু রয়েছে নীলদর্পণ নাটকটি। এবং এটি কত সালে তিনি লিখেছিলেন? 1860 সালে। এই যে নীলদর্পণ যেটা রয়েছে সেটা কিন্তু দীনবন্ধু মিত্র এটি লিখেছেন, এবং এখানে কিন্তু মূলত নীল চাষিদের উপর যে অত্যাচার করা হয়েছিল না ব্রিটিশদের দ্বারা, সেখানে কিন্তু এই কাহিনীটা তুলে ধরা হয়েছে। জেমস লংয়ের উদ্যোগে এটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং এই যে নাটক, এই নাটকের অনুবাদের জন্য কিন্তু জেমস লংকে লাস্টে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। তো অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, পরীক্ষায় আসে যে কোন যে নাটক রয়েছে, যেমন নীলদর্পণ নাটক, এখানে কিসের কাহিনী বর্ণিত রয়েছে, যেমন নীল চাষিদের ওপর যে অত্যাচার করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা, সেই সমস্ত ঘটনা এখানে দেওয়া রয়েছে। এটা ইংরেজিতে অনুবাদ কে করেন? না মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন। কার উদ্যোগে? জেমস লংয়ের উদ্যোগে। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন রয়েছে পলাশী কোন নদীর তীরে অবস্থান করছে? তো এই যে পলাশী রয়েছে, যেখানে পলাশী যুদ্ধ হয়েছিল, সেটা কোন নদীর তীরে অবস্থান করছে? না ভাগীরথী নদীর তীরে অবস্থান করছে পলাশী, যেটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত ভাগীরথী নদীর তীরে অবস্থান করছে এটি, যেখানে 1757 সালে 23শে জুন যুদ্ধ সংঘটিত হয়েছিল, পলাশীর যুদ্ধ। রবার্ট ক্লাইভ যেখানে ব্রিটিশ সেনাবাহিনী নেতৃত্ব দান করেছিলেন, এবং এই যুদ্ধেই কিন্তু ব্রিটিশ শাসনের যে ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু স্থাপন করা হয়েছিল। আর এই যুদ্ধেই কিন্তু যে সিরাজউদ্দৌলা তিনি কিন্তু নিহত হন। পরবর্তী প্রশ্ন রয়েছে কলকাতায় মেট্রো রেল কবে চলাচল শুরু হয়? কলকাতা মেট্রো রেল চালু হয়েছিল কবে থেকে? 1984।
1984 সাল থেকে কলকাতা মেট্রো রেল চালু হয়েছে এবং এখানে কিন্তু অবশ্যই দেখব যে এটি কিন্তু ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল পরিষেবা, যেটা 24 অক্টোবর 1948 সালে প্রথম চলাচল শুরু হয় এবং 1948 চুরাশি রয়েছে। এবং এখানে কিন্তু যে জায়গা থেকে, সেটা হচ্ছে দমদম থেকে টালিগঞ্জের মধ্যে এখানে প্রথম যে চলাচল শুরু হয়েছিল মেট্রো, যেটা ভারতের প্রথম ভূগর্ভস্থ রেলওয়ে ছিল এবং বর্তমানে এটি ভারতীয় রেলের 17তম রেলওয়ে জোন। অবশ্যই কিন্তু তার জন্য এটা ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থান করছে? তো ফোর্ট উইলিয়াম দুর্গ এটি কিন্তু অবস্থান করছে কলকাতায় অবস্থান করছে এটি, এবং এই সম্পর্কিত কি রয়েছে না হুগলি নদীর তীরে অবস্থান করছে। তো যেহেতু কলকাতায় অবস্থান করছে, কলকাতা তো নিজেই হুগলি নদীর তীরে অবস্থান করছে, তো অবশ্যই এখানে কিন্তু দেখে রাখবে ব্রিটিশ শাসনের আমলে কলকাতার প্রশাসনিক কেন্দ্র ছিল কিন্তু এই ফোর্ট উইলিয়াম। তাছাড়া কিন্তু বর্তমানে যে এই যে দুর্গটি 1781 সালে এটি তৈরি করা হয়েছিল এবং এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামকরণ কিন্তু করা হয়েছিল, নামকরণটা করা হয়েছিল ফোর্ট উইলিয়াম। পরের প্রশ্ন রয়েছে, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে, যিনি কিন্তু আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সুলতান ছিলেন এবং তিনি কিন্তু হোসেন শাহী বংশের শেষ শাসকও ছিলেন। 1538 সালে শেরশাহ সুরি তাকে কিন্তু পরাজিত করেন এবং তার পতনের ফলে স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বীরভূমের জেলা সদর কোনটি? তো এটা আমরা প্রায় সকলেই জানি যে বীরভূমের যে জেলা সদর রয়েছে সেটা হচ্ছে সিউড়ি। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সাম দিচ্ছ তোমরা, প্রতিটা যে জেলা রয়েছে, প্রতিটা রাজ্যের রাজধানী জানবে, প্রতিটা জেলার রাজধানী জেলার জেলা সদর, ঠিক আছে? আর প্রতিটা রাজ্যের যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং তাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার সাথে সাথে সিএম রয়েছে, গভর্নর রয়েছে, এগুলো সব কিন্তু তোমাদের জানতে হবে এবং এই সম্পর্কিত আমি একটা ক্লাসও তোমাদের কিন্তু দিয়েছি, খুব সম্ভবত হয়তো 3 সপ্তাহ কি 4 সপ্তাহ আগে, ঠিক আছে? সেগুলো দেখে নেবে। সিউড়ি যেটা রয়েছে এটা বীরভূম জেলায়, এখানে বীরভূম জেলার যে জেলা সদর রয়েছে সেটা হচ্ছে সিউড়ি এবং এটি তার লাল মাটির জন্য বিখ্যাত রয়েছে। এছাড়া কি রয়েছে, শান্তিনিকেতন এই জেলার অন্তর্গত, যেটা বোলপুরে অবস্থান করছে এবং বীরভূম জেলার উপর দিয়েই অজয় ও ময়ূরাক্ষী নদী প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, রবীন্দ্র সেতু কার নাম? তো নিম্নের মধ্যে রবীন্দ্র সেতু কার নাম বলো? পরীক্ষা তো এসেছিল এটা হয়তো। তো সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ যেটা রবীন্দ্র সেতু নামেও পরিচিত এবং এই সম্পর্কিত আমরা দেখব হাওড়া ব্রিজের বর্তমান নাম রবীন্দ্র সেতু। এটি একটি ক্যান্টিলিভার টাইপ ব্রিজ, যেখানে কিন্তু কোনো রকমের পিলার কিন্তু তোমরা দেখতে পাবে না এবং 1943 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ব্রিজটিতে কোনো ধরনের পিলারের ব্যবহার করা হয়নি। এটি হাওড়া এবং কলকাতাকে কিন্তু কানেক্ট করে দিচ্ছে, হাওড়া এবং কলকাতাকে কানেক্ট করছে কোন ব্রিজ? হাওড়া ব্রিজ, যেটাকে আমরা এখন বর্তমানে বলছি রবীন্দ্র সেতু। পরবর্তী প্রশ্ন রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? কলকাতা মেডিকেল কলেজ যেটা 1835 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কে করেছিলেন এটা? অবশ্যই লর্ড উইলিয়াম বেন্টিং। 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এটি প্রতিষ্ঠিত করেছেন এবং এই যে কলকাতা মেডিকেল কলেজ, এটা এশিয়ার অন্যতম প্রাচীন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? চলো পরের প্রশ্ন রয়েছে, বাংলার রেনেসাঁস বা নবজাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে কাকে? বাংলার রেনেসাঁসের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে বলা হয়ে থাকে নবজাগরণের অগ্রদূত। ইম্পর্টেন্ট, তিনি সতীদাহ প্রথা নিবারণ এই আন্দোলনের অন্যতম তার সাফল্য ছিল এবং বিদ্যাসাগর, ডিরোজিও প্রমুখ ছিলেন এর অন্যতম ব্যক্তিত্ব। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বিধানচন্দ্র রায় কোন পেশার মানুষ ছিলেন? তো বিধানচন্দ্র রায় যে পেশার সাথে যুক্ত ছিলেন সেটা কোনটা? অবশ্যই তিনি একজন চিকিৎসক ছিলেন। বিধানচন্দ্র রায় তিনি কিন্তু একজন চিকিৎসক ছিলেন। শুধু তাই নয়, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম তোমরা সকলে অবশ্যই কমেন্ট সেকশানে সকলে জানিয়ে দেবে এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার নাম হচ্ছে বিধানচন্দ্র রায় এবং তিনি একজন চিকিৎসক ছিলেন এবং এটা কিন্তু তোমরা জানো যে আমরা ডক্টরস ডে হিসাবে সেলিব্রেট করি 1 জুলাই। কিন্তু কেন? কারণ হচ্ছে এই বিধানচন্দ্র রায়ের
যে জন্মদিন সেটাই কিন্তু 1 জুলাই, তার জন্য আমরা ডক্টরস ডে হিসাবে এই দিনটিকে সেলিব্রেট করি, আর এই জন্য কিন্তু পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। আর আধুনিক পশ্চিমবঙ্গের স্থপতি কিন্তু তাকেই বলা হয়ে থাকে, এবং তিনি দুর্গাপুর এবং কল্যাণীর যে শহর সেগুলো কিন্তু গড়ে তুলেছিলেন। ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন রয়েছে হাওড়া ব্রিজের বর্তমান নাম কী রয়েছে? তো হাওড়া ব্রিজের বর্তমান নাম তো রবীন্দ্র সেতু রয়েছে, যেটা আমরা দেখেছি, এবং এটি 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত হয়েছে। ঠিক আছে, চলো। বঙ্কিমচন্দ্রের জন্মস্থান কোথায় রয়েছে? তো বঙ্কিমচন্দ্রের জন্মস্থান রয়েছে কাঁঠালপাড়ার নৈহাটি। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং তিনি প্রথম যে বাংলা উপন্যাস রয়েছে তার, সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। এছাড়াও তার রয়েছে যেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। এগুলো কিন্তু তিনি সম্পাদনা করতেন। অবশ্যই এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অলরেডি রেলওয়ে এনটিপিসিতে পরীক্ষায় চলে এসেছে অলরেডি এগুলো, ঠিক আছে। আর এনটিপিসি পরীক্ষা এখনও চলছে, আন্ডার গ্র্যাজুয়েট, সেগুলো তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় নিচের কোন শহরকে? নিচের কোন শহরকে ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয়ে থাকে ডুয়ার্সের প্রবেশদ্বার। শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থান করছে এটি, এবং এটি উত্তরবঙ্গের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র। এবং শিলিগুড়ি এবং দার্জিলিং সিক্কিম ও ভুটানে যাওয়ার মূল পথ। এই জন্য কিন্তু এটাকে কী বলা হয়ে থাকে? অনেক সময় আমাদের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এটাকে, শিলিগুড়িকে, তাই না? এছাড়াও এবং এখানে চা বাগান, বনজ সম্পদ, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তার জন্য। পরের প্রশ্ন রয়েছে বরাহমিহির নিচে কোন রাজ্যসভার সদস্য ছিলেন? তো বরাহমিহির কার রাজ্যসভার সদস্য ছিলেন বলো তোমরা? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ ছিলেন বরাহমিহির। এবং বরাহমিহির কে ছিলেন? না গুপ্ত যুগেরই, অর্থাৎ এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার রাজসভায় ছিলেন তিনি কিন্তু সেই সময়কার জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। এবং তার যে বিখ্যাত গ্রন্থ রয়েছে পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, এগুলো কিন্তু তারই কিন্তু ছিল। এবং তিনি বিক্রমাদিত্যের সভার নবরত্নের মধ্যে একজন ছিলেন। এবং যেটা তোমাদের বললাম যে পঞ্চসিদ্ধান্তিকা রয়েছে এবং বৃহৎ সংহিতা, দুটোই কিন্তু রয়েছে বরাহমিহির। গুপ্ত যুগকে প্রাচীন যুগের সুবর্ণ যুগ বলা হয়। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, আমরা সকলে এটা জানিও। পরের প্রশ্নে আসবো, বাংলার লোকগীতি নিচের মধ্যে কোনটা? তো বাংলার লোকগীতি থেকে অবশ্যই তোমাদের আসবে প্রশ্ন, কারণ ওয়েস্ট বেঙ্গলে আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন তোমাদের থাকবে। এই জন্য তোমরা দেখবে যে আজকের ক্লাসে অনেকগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে বা বিভিন্ন সাহিত্যিকের সম্পর্কে আমরা কিন্তু দেখেছি। যাই হোক, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে বাংলার যে লোকগীতি রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বাউল গান। বাউল গান অপশান নাম্বার এ, এটা সঠিক উত্তর হয়ে যাবে। এবং বাউল গান বাংলার লোক সংস্কৃতির অন্যতম একটি অঙ্গ রয়েছে, যেটি 2005 সালে ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে। সবথেকে শ্রেষ্ঠ বাউল সাধক যদি আমরা বলি, সেটা কিন্তু লালন ফকিরের নাম কিন্তু আমরা অবশ্যই দেখব। এবং বাউল গানে একতারা, দোতারা, এই দুটো বাদ্যযন্ত্র কিন্তু ইউজ করা হয়। পরীক্ষায় কিন্তু অলরেডি এটা চলে এসেছে এই তথ্যটা, ঠিক আছে। তো অবশ্যই দেখে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? প্রথম জিজ্ঞাসা করা হয়েছে, বর্তমান নয়। তো কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম হয়ে যাবে কোনটা? স্যার বার্নার্স পিকক। অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অনেকেই কিন্তু এটা জানে না। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্যার বার্নার্স পিকক। 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই কলকাতা হাইকোর্ট। আর এই কলকাতা হাইকোর্ট কিন্তু আমাদের সবথেকে প্রাচীনতম হাইকোর্টের মধ্যে একটা, ঠিক আছে। এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এর এখতিয়ারভুক্ত রয়েছে। অর্থাৎ এই যে আমাদের কলকাতা হাইকোর্ট রয়েছে, এটি কিন্তু শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, এটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য রয়েছে। আর এর তো দুটো সার্কিট বেঞ্চ রয়েছে আমরা জানি। এবং নবীনতম, যেটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থান করছে। বাংলার প্রথম সংবাদপত্র নিচের কোনটা? তো বাংলার প্রথম যে সংবাদপত্র সেটা কিন্তু বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট কার? হিকি, জেমস অগাস্টাস হিকি, তারই কিন্তু হচ্ছে এই বেঙ্গল গ্যাজেট, যেটা বাংলার প্রথম সংবাদপত্র। 1780 সালে এই বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় এবং এর প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি। এবং এটি ছিল ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র। এবং এখানে কিন্তু অবশ্যই দেখে রাখবে, দেখো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এখানে আর একটা জিনিস তোমাদের এটাও মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো এখানে জানি বিভিন্ন পোস্টের বিভিন্ন লেভেলের এখানে এক্সামটা হবে। যাই হোক, এখানে খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু তোমাদের হবে না, এটা কিন্তু অবশ্যই তোমরা একটু মাথায় রাখবে। খুব যে বেশি কঠিন কোশ্চেন তোমাদের পড়তে হবে সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। একদম ইজি লেভেলেরই প্রশ্ন হবে। প্রশ্নের মান খুব যে কঠিন হবে তা কিন্তু নয়। যেমন WBSSC গ্রুপ সিডি হয়েছে, অতটাও কিন্তু ইজি হওয়ার হবে না হয়তো, ঠিক আছে। এটা একটু বেশি ইজি হয়ে গিয়েছিলো। তো যাই হোক,
মোটামুটি একটা লেভেল থাকবে। ডব্লিউপি যে সমস্ত প্রশ্ন হয়ে থাকে আর কি বিগত বছরে, সেই রকম প্যাটার্নের হতে পারে, ঠিক আছে। আর ডব্লিউপির আগে যেরকম হতো সেরকম কিন্তু ডব্লিউপি এখন আর হবে না। এর থেকে স্ট্যান্ডার্ড অনেক বাড়বে। পরের প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথের সাহিত্যের নোবেল কবে পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পেয়েছিলেন 1913 সালে। সাহিত্যের নোবেল পেয়েছিলেন শুধুমাত্র ভারতীয় হিসাবে প্রথম নয়, তিনি কিন্তু গীতাঞ্জলিতে পান। এশিয়া হিসাবে প্রথম যে সাহিত্যের নোবেল এই রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু পেয়েছেন, ঠিক আছে। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন এবং সাহিত্যে নোবেল পাওয়া প্রথম ইউরোপীয় ব্যক্তি হলেন তিনি। তিনি গীতাঞ্জলিতে তার কাব্যগ্রন্থের জন্য এই সম্মাননা পান এবং তার নোবেল জয়ের ফলে বিশ্বমঞ্চে বাংলা সাহিত্য সম্মানিত হয়েছে। অবশ্যই এটা একটা গর্বের বিষয় বাংলা সাহিত্যের দিক থেকে বা বাঙালি হিসেবে। তিনি 1915 সালে নাইটহুড উপাধি পেয়েছিলেন। আচ্ছা, তিনি 1915 সালে নাইটহুড উপাধি পেয়েছিলেন এবং 1919 সালের জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল না 1919-এর 13 এপ্রিল, পাঞ্জাবের অমৃতসর শহরে, তো তারই কিন্তু প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ইম্পর্টেন্ট রয়েছে। শুধু তাই নয়, এই ঘটনারই প্রেক্ষাপটে খিলাফত যে আন্দোলন হয়েছিল পরবর্তীতে, খিলাফত আন্দোলনের জন্য ব্রিটিশ সরকারের অসহযোগিতার কারণে 1920 সালে মহাত্মা গান্ধী তার যে কাইজারি হিন্দ যে উপাধি ছিল সেটাও কিন্তু তিনি বর্জন করেছিলেন। তো এই দুটি ঘটনা কিন্তু ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের গভীর প্রভাব কিন্তু ফেলেছিল। আর এই যে দুটো আমাদের রত্ন বলতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করছেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। অন্যদিকে খিলাফত আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1920-তে মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ ব্রিটিশদেরই দেওয়া সেটাকে কিন্তু তিনি ফিরিয়ে দেন। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে ঘটনাবলী রয়েছে, গুরুত্বপূর্ণ উপাধি এবং ত্যাগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাধির সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। বিভিন্ন এক্সামে আমরা দেখেছি, বিভিন্ন এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়ে যায়। তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাসটি। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই তোমরা কিন্তু এই যে নাম্বারটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো কল করবে না। শুধুমাত্র যাদের প্রয়োজন রয়েছে, বিভিন্ন নোটস যাদের প্রয়োজন, এছাড়া অন্যান্য যদি কোনো তথ্য জানার থাকে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে রাখবে। অ্যাপের মধ্যে তোমরা কিন্তু ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ যে নোটগুলো রয়েছে তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। যাদের প্রয়োজন তোমরা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এছাড়া অন্যান্য এই সমস্ত পিডিএফগুলো কিন্তু আপকামিং আসতে চলেছে। যখন আসবে সেটা তোমরা জানতে পারবে এবং আগামী যে সমস্ত নোটিফিকেশানগুলো তো আগে বের হোক, তাই না? তো নোটিফিকেশানের জন্য তোমাদের তো পড়াতে মনই লাগছে না। তো যত ভালোই ক্লাস দেওয়া হোক, তোমাদের এখন ইচ্ছা নেই, কী আর করা যাবে, তাই না? যাই হোক, মন তো লাগাতেই হবে, কিছু করার নেই। চাও আর না চাও, যদি চাকরি পেতে চাও পড়তে হবে। এছাড়া আর কোনো উপায় কিন্তু নেই, এছাড়া আর কোনো বিকল্প নেই। টেলিগ্রামে সকলে যুক্ত হবে। টেলিগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা কিন্তু সবার আগে অবশ্যই পাবে। আর ইউটিউব এবং ফেসবুক তোমরা কিন্তু সাবস্ক্রাইব এবং ফলোটা করে রাখবে সকলে, কারণ যখনই যে কোনো নোটিফিকেশান আসুক, তোমাদের জিকে সেকশন এবং ম্যাথ এই দুটো কিন্তু করানো হবে একদম ফ্রি অফ কস্ট। এটা কিন্তু নিয়ে কোনো টেনশন নেই। আর এখানে কিন্তু এর আগে যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি সেগুলো সব এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা নতুনভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে যা আছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, প্রতিটা এক্সামকে মাথায় রাখা হচ্ছে, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করে তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ক্লাসে।